প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় ইরানের নেতৃত্বের ভবিষ্যৎ কি? আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ডক্টর মুমিত আল রশিদ। জি, ডক্টর ধন্যবাদ। মুমিত, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনাটি অবশ্যই সবাই দেখবেন জি। এবং ফলপ্রসূ হবে আশা করছি। আমাদের আজকে টপিক ইরানের নেতৃত্বের ভবিষ্যৎ কি? একটু ছোট করে বলে রাখি যে আপনি জানেন যে আজ ইরানের যে নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি এবং বাসিজের প্রধান আরেকটি নিরাপত্তা সংস্থা, তার যে প্রধান সোলাইমানি, এই দুইজনের জানাজা হয়েছে। সঙ্গে আমেরিকার যে হামলায় ৮৪ জন ইরানের নাবিক মারা গেছে, নৌসেনা মারা গেছে, তাদের আজকে জানাজা হয়েছে, তাদের জন্য প্রার্থনা হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ, আজকে শোকার্ত মানুষ, তারা সমবেত হয়েছেন, তারা তার প্রার্থনা করেছেন, তারা এই জানাজায় শরীক হয়েছেন। ইরানের মানুষকে কি সত্যিকার অর্থেই হামলা হত্যা করে কি দাবি রাখা যায়? দেখুন, এটি আসলে আমি আরেকদিনও একটা আলোচনা হয়েছিল, বলেছিলাম আসলে ইরানের যে ইতিহাস, সভ্যতার যেই আমি বলবো যে এটির যে শক্তিশালী অবস্থান, মজবুত অবস্থান, এটি নিঃসন্দেহে আমরা বলতে পারি আসলে ইরানকে যুদ্ধের মাধ্যমে দাবিয়ে রাখা সম্ভব নয়। এটি আমার কাছে মনে হয়েছে। হয়তোবা কাঠামোগত কিছু দুর্বলতা, এটি আমরা দেখি যে যদি আমরা সেই একামানি ডাইনেস্টি অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫৫০ অব্দে যেটি শুরু হয়েছিল, সেখান থেকে পরবর্তীতে সালজুকি যুগে, এরপরে আমরা যদি দেখি গাজনাবি যুগে, পরবর্তী সাফাবি, যাদের হাত ধরে মূলত ইরানে শিয়া মাযহাব, যেটি আমরা বলি যে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ১৫০১ থেকে একেবারে প্রায় ২ শতাধিক বছর, এটিরও পরবর্তীতে যেভাবে আমি বলবো যে শেষ হয়েছে, এমনকি কাজারি রাজবংশ, যেটি হচ্ছে পাহলাভি রাজবংশের আগে, রেজা শাহ পাহলাভির ১৯২৫-এর আগে, আমরা সেখানেও দেখি কিন্তু এটি ধীরে ধীরে হয়তোবা আস্তে আস্তে এদেরকে কিছুটা দুর্বল হয়েছে। বাট জনতার যে শক্তি, জনগণের যে শক্তি, কারণ হচ্ছে ইরানের জনগণ কিন্তু তাদের সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য এটিকে মনে প্রাণে ধারণ করে। এ কারণে আমার কাছে মনে হয় যে এটি আমরা যেভাবে ভাবি, এভাবে আসলে ইরানকে আমরা বলতে পারি যে এভাবে সম্ভব নয়। এই যুদ্ধের পরিণতি হয়তো বা এভাবে টানা যাবে না, আমার কাছে মনে হচ্ছে। মঙ্গলবার রাতেও ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানের হচ্ছে গোয়েন্দা মন্ত্রী বলা হয় খতিব, ইসমাইল খতিব, তারও কিন্তু মৃত্যু হয়েছে। তো আমরা দেখেছি সর্বোচ্চ নেতা খামেনি, এরপরে হচ্ছে ওই সময় বেশ কিছু জেনারেল, পরমাণু বিজ্ঞানী, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনীর প্রধান, সামরিক, আধা সামরিক বিভিন্ন বাহিনীর প্রধান সহ অসংখ্য মানুষকে মেরে ফেলা হলো। এরপরে আমরা দেখলাম ৮৪ জন নাবিককে মেরে ফেলা হলো। আর গতকাল এই যে বড় দুজন এবং সবশেষ ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত হলেন। আমেরিকা, ইসরায়েল নিশ্চয়ই তারা উল্লসিত, এত বড় মাপের যারা ইরানকে নেতৃত্ব দিচ্ছে শীর্ষ নেতার পরে, তো এরপরে হয়তো একটা শূন্যতা তৈরি হবে বলে ভেবেছিল। কিন্তু ইরান বলছে যে তাদের নেতৃত্বের কাঠামো এমনভাবে তৈরি, একজনের উপর তারা ডিপেন্ডেন্ট না, আলটিমেটলি সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার এভাবে রেডি থাকে। আসলে কি থাকে? এটি আসলে ধরুন, এটি আমরা যদি বলি যুদ্ধের প্রথম দিকে যখন ইমাম খামেনি তিনি প্রথম দিনেই তিনি মারা গেলেন, শহীদ হলেন, এবং পরবর্তীতে কিন্তু ইসরায়েলি ওয়েবসাইট থেকে একটি তালিকা প্রকাশ হয়েছে এবং সেখানে কিন্তু লারিজানির কথা বলা হয়েছে। আমরা যদি এই বর্তমান যে রাহবার, তার ছবি দেওয়া হচ্ছে, মোস্তফা খামেনি, বাসিজের প্রধান, এভাবে কিন্তু দেওয়া হয়েছে। এবং এভাবে কি আসলে একটা সময় এটা যেহেতু বলা হয়েছে যে এটিকে আসলে আস্তে আস্তে নেতৃত্ব শূন্যতা কি, এটা আসলে ধরুন আমি চাইলেও আলেকজান্ডার দি গ্রেটের কথা বলেন বা সাইরাস দি গ্রেটের কথা বলেন, অথবা আমরা পৃথিবীর যে বিশ্বের বিভিন্ন দেশের যে নেতৃত্বের জায়গাগুলো, আমরা যদি ইরাকের সাদ্দাম হোসেনের কথা বলি, লিবিয়ার গাদ্দাফির কথা বলি,
আমরা এখানে আলোচনা সূত্রে আমরা যদি আসাদের কথা বলি, যে তাদের যেই চিন্তা চেতনা যেভাবে ধারণ করা বা ইমাম খামেনি যেভাবে ধারণ করেছেন, এখন পরবর্তীতে তারা আসলে সেটিকে তারা কিভাবে বাস্তবায়ন করবেন এটি কিন্তু দেখার বিষয়। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে তারা উল্লসিত, কারণ হচ্ছে তারা ধীরে ধীরে একেবারে যারা প্রকাশ্যে কথা বলছে, তারা যুদ্ধ নিয়ে তাদের স্পষ্ট বার্তা দিচ্ছে, তাদেরকে যদি ধীরে ধীরে এভাবে যদি সরিয়ে ফেলা যায়, তবে একটা সময় এই ভিত দুর্বল হবে। এটি আসলে বাস্তবতা। এটি আমরা আসলে আবেগের বশবর্তী হয়ে কথা বললে হবে না। এবং যেহেতু এখন আসলে যুদ্ধটা আপনি দেখেছেন কিনা, আমি আজকেও দেখছিলাম যে এই যুদ্ধের নীতি নির্ধারকের মধ্যে এখন পেজেশকিয়ান নেই, এরকম একজন বিশ্লেষক বলছেন। একজন বিশ্লেষক, ইরানের রাষ্ট্রপতি, যে এই যে বর্তমানে যে যুদ্ধ নীতি বা যুদ্ধ কৌশল, এই কৌশলের মধ্যে সমরনীতি, এই কৌশলের মধ্যে পেজেশকিয়ান নেই। তার মানে হচ্ছে এটি নেই। এটি হতে পারে যে যেহেতু এটি আমরা প্রথমে দেখেছি যে যুদ্ধটাকে মোজাইক সিস্টেম বলা হয়েছে, যে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কমান্ডিং একটা সিস্টেম আছে, তাদেরকে হয়তো আগে থেকে বার্তা দেওয়া হয়েছে যে অবশ্যই তাদের দীর্ঘদিনের প্রায় ৪৭ বছর যে ইসলামী বিপ্লব, এই তারা বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন পন্থাগুলো অবলম্বন করেছেন। তাদের এই যে বাসিজের কথা বলি, বাসিজ তো একেবারে রাহবার ইমাম খোমেনির নিজ হাতে তৈরি, এবং বাসিজের কথা যদি নিরাপত্তা সংস্থা, যেটা একদম আমরা বলবো যে একেবারে আমি দেখেছি ক্লাস 5-7 থেকে শুরু করে ৭৫-৮০-৯০ বছর পর্যন্ত যারা পুরুষ বা মহিলা তারা সদস্য হতে পারেন। অর্থাৎ তারা ধীরে ধীরে এটাকে একটা জায়গায় নিয়েছেন। অর্থাৎ একটু বাংলাদেশের মানুষের বোঝার সুবিধার্থে আমি যদি বলি, বাসিজ কি বাংলাদেশে যেমন র‍্যাব, পুলিশের মতো আইন শৃঙ্খলা বাহিনী, এরকম কোন বাহিনী কিনা? আচ্ছা, না, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে যদি বলি যে পুলিশ এবং আর্মির বাইরে যেও আরেকটি সংগঠন, যেটি হচ্ছে সরাসরি ইমাম খোমেনি এটি নেতৃত্ব দিয়েছেন। ঠিক আছে, এবং আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে এদের শাখা দেখেছি, এরা কাজ করে। আমি দেখেছি যে বিভিন্ন মহল্লায় তারা কাজ করে, সংগঠিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে, এবং এরা একেবারে পুরোপুরি বিভিন্ন বিষয় থেকে শুরু করে তাদের যে কি বলে যুদ্ধ নীতি, সমর নীতি, এগুলো নিয়ে বহিঃশত্রুর আক্রমণ, বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করে। এগুলো আমি যেহেতু ওখানে ছিলাম, আমি দেখেছি যে তারা এগুলো নিয়ে কাজ করে, এবং এদের কাজের ধরনটাই হচ্ছে যে আমরা যদি বলি যে ২০০৯ সালে যে বিক্ষোভটা হয়েছিল, যে নেদা যিনি মারা গেলেন ইনকালাব স্কোয়ারে, এটিও কিন্তু বলা হয়ে থাকে যে নিরাপত্তা সংস্থা যারা পুলিশ বা আর্মির গুলিতে নয়, বাসিজ এটাকে দমন করেছিল। ইভেন এই যে ৮ এবং ৯ জানুয়ারি যে বিক্ষোভ দমন হয়েছিল, এটিও নাকি তাদের হাতে। অর্থাৎ তারা হচ্ছে একটি শক্তিশালী সংগঠন। বিশেষ করে তারা আমি দেখেছি যে তাদের যে শক্তিশালী কাঠামোটা আমি দেখেছি, এই কাঠামোর কারণেই এই শক্তিশালী ভিতটাকে যে কোনো মূল্যে চাইবে যে কোনো রাষ্ট্রই যে এটাকে আগে শেষ করি, ধ্বংস করি। এবং এর যেহেতু একটা নির্দিষ্ট ভিত্তি আছে, যে এখন আজকে প্রধানকে মারা হলো, এরপর অবশ্যই ডেপুটি একজন আছে, তবে এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে কোনো ভাবে এটি দুর্বল হবে, এবং এটি স্বাভাবিক। কারণ প্রত্যেক রাষ্ট্রেরই, আপনি যদি সাইরাস দি গ্রেটের কথা বলেন, সাইরাস দি গ্রেটের সময় গ্রিস পর্যন্ত চলে গিয়েছিল, রোমান পর্যন্ত চলে গেছে, কিন্তু ধীরে ধীরে তাদের যে ইয়াজগার্দেস এবং যখন আরব আসে, একেবারে উনি দেশ থেকে দেশে পালিয়ে বেরিয়েছেন। সর্বশেষ ইরানে মারব অঞ্চলে এসে উনি মারা গেছেন। আমরা যদি সালজুকি আমলের কথা বলি, সেটা কিন্তু একটা রাষ্ট্র কাঠামো ছিল, বিশাল রাষ্ট্র কাঠামো। এটার প্রধানমন্ত্রী ছিল মিস্টার মালেক সালজুকি, প্রধানমন্ত্রী, তাকে মেরে ফেলা হয়েছে। তারপর সেখানে নিজামুল মুলক তুসি, যিনি বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, তাকে মেরে ফেলা হয়েছিল। তার মানে ধীরে ধীরে কিন্তু ভিত কিন্তু দুর্বল হয়ে গেছে। তবে এটি যেহেতু এটা আধুনিক সময়, ওই সময়টা ছিল একেবারে তলোয়ার দিয়ে যুদ্ধ হতো, ঘোড়া যুদ্ধ হতো, কিন্তু সেখান থেকে উঠে এসে এটাকে একটু সময় লাগবে, এটি সময়। তবে সেক্ষেত্রে আমরা চাইবো যে দেখি ইরান কিভাবে ঘুরে দাঁড়ায়। তবে এখানে আরেকটি বিষয় বলে নিই, সেটি আসলে এটি স্বাভাবিক, এটি আসলে আমাদের মানতে হবে যে এখানে দেশের মধ্যেও এখনো কিন্তু একটি বিশাল সংখ্যক জনগণ কিন্তু সরকার বিরোধী আন্দোলনে, বিশেষ করে দ্রব্যমূল্য বা তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কিন্তু এই আন্দোলনটা করেছিল। এবং সেখানেই আমার কাছে মনে হচ্ছে যে আপনি বহির্বিশ্বের শত্রু আক্রমণ করবেন, দমন করবেন তখনই যখন আপনি ঐক্যবদ্ধ থাকবেন। কিন্তু আপনার জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে তো আপনাকে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়া সোর্ট আপ, আপনি যুদ্ধ করতে পারবেন, একটা অংশে যুদ্ধ করলেন, কিন্তু কিছু অংশে তো বিক্ষোভ থেকেই যাচ্ছে। এগুলোকে দমন না করলে, একসঙ্গে পথ চলতে পারলে ইরান উঠে দাঁড়াবে।
তবে অবশ্যই একসঙ্গে পথ চলতে হবে, একসঙ্গে তাদের সঙ্গে নেগোসিয়েশন করে বা কিভাবে যেভাবে হোক সমঝোতা করে একসঙ্গে। এবং এই যে পেজেশকিয়ানের কথা বলা হচ্ছে বা সংস্কারপন্থীদের, আমি যদি দেখি অবাক হয়েছি, আপনারা অবাক হবেন যদি আপনি সেখানে দেখেন যে হাসান রুহানির নাম তো কোথাও কোনো তালিকায় নেই। কেন জাওয়াদ জারিফ যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি জাতিসংঘের নিরাপত্তা সংস্থায় চাকরি করেছে, দীর্ঘদিন সেবা দিয়েছেন, তার নাম তো ওদের ওয়েবসাইটে নেই। ইভেন পেজেশকিয়ানের নাম নেই। আমি খাতামির কথা বলতে পারি, খাতামি যিনি দীর্ঘদিন বন্দী ছিলেন, তার নাম নেই। তাহলে হচ্ছে আমাদের অবশ্যই ধরে নিতে হবে যে এখনো এদের মধ্যে এই জায়গাটা, যে তাহলে কি সংস্কারপন্থীরা কি আস্থার জায়গা পাচ্ছে না? হ্যাঁ, তাদেরকেও যদি ইনভলভ করা যায় একসঙ্গে মিলেমিশে, তাহলে হচ্ছে আমার মনে হয় যে ইরানটা যেভাবে হোক আবার নতুন করে সে ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ানো উচিত। আপনি যাদের কথা বললেন, শীর্ষ নেতা বা ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য নেতারা, এদেরকে সবাই মধ্যপন্থী এবং লিবারাল হিসেবে চেনেন। এবং রাষ্ট্রপতি তো তিনি সবসময় বলেন যে তিনি যুদ্ধের মানুষ না, তিনি একজন ডাক্তার, ঠিক আছে? রাজনীতি তার আসলে মূল পেশা ছিল না, হ্যাঁ, পরিস্থিতির কারণে তিনি এসেছেন। যে ধারণাটা করা হয়, ইরান দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন, নেতৃত্ব দিয়ে আসছেন কট্টরপন্থীরা। তো কট্টরপন্থীদের অংশ কি এখনো মানে ভারী বেশি, যেই কারণে লিবারাল অংশরা কোনোভাবেই ধরেন থাকে না যে আলোচনা চালিয়ে যাওয়া, যুদ্ধবিরতিতে যাওয়া বা এই সমস্যা নিয়ে আলোচনার জন্য কথা বলা, বুঝতে পেরেছি, সেই জায়গাটা কি বন্ধ আছে কিনা? এটি দেখুন আসলে স্বভাবতই আমরা বিভিন্ন সময় আমরা যদি বিভিন্ন জায়গার আন্দোলন দেখি, সেখানে একটি শিক্ষিত মধ্যপন্থী বা উদারপন্থী যাদেরকে আমরা বলি, বা যারা যুদ্ধের পক্ষে নয়, আসলে কেউ আমরা যুদ্ধের পক্ষে নই, এটি বাস্তবতা। আর এবং সেখানে আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে তাদের সঙ্গে একটা দূরত্ব রয়েছে। এটি আমরা হয়তোবা মিডিয়ার কারণে আমরা জানতে পারছি না বা কোথাও, কিন্তু আমার কাছে মনে হয়েছে, কারণ হচ্ছে এখন হ্যাঁ তারা যুদ্ধের কথা বলছে যে কিভাবে এটি দমন হবে বা কিভাবে কি করা উচিত, কিন্তু তারা কিন্তু এমন কিছু বলছে না যেটি হচ্ছে যে যুদ্ধের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এটি যুদ্ধের মাত্রা বাড়ানোর মতো এখনো পর্যন্ত আমি পেজেশকিয়ানের কাছ থেকে আমি এমন শুনিনি। আমি গত কিছুদিন আগে যেটি হয়েছে আমাদের ইয়ে ছিল, এটি জাস্ট ৩-৪ দিন আগে, যেটি হচ্ছে পেজেশকিয়ান গ্র্যান্ড বাজারে তিনি একা একা হেঁটে যাচ্ছিলেন, সবাই সেলফি তুলছিল, ছবিটা দেখেছেন এবং হাসি খুশি তিনি তার মতোই ছিলেন। বা লারিজারি, তাকে আমরা দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি যে পেজেশকিয়ান কিন্তু একা, আপনি যদি দেখেন পেজেশকিয়ান একা হাঁটছে, তার সঙ্গে জনগণ সেলফি তুলেছে, কিন্তু সিকিউরিটি আমরা দেখিনি। কিন্তু লারিজানি যখন হাঁটছিলেন তার আশেপাশে কিন্তু সিকিউরিটির একটা মোটামুটি একটা ইয়া ছিল, একটা বেড়াজাল, একটা তাকে ঘিরে রাখার একটা প্রবণতা ছিল, এটা দেখেছি। অতএব এই জায়গাগুলোকে আমার কাছে মনে হয় যে এখনো, বিশেষ করে কালিবাব যেহেতু জীবিত আছেন, এখন তিনি পার্লামেন্টের যেহেতু স্পিকার, আমার মনে হয় তিনিও এই জায়গাগুলোতে এখনো তাদেরকে এনে একসঙ্গে বসানোর জায়গা আছে, এখনো শেষ হয়ে যায়নি। কারণ টার্কিও দেখলাম ইদানিং সেও চাচ্ছে যে যুদ্ধটা বন্ধ হোক। আজকে দেখলাম বিবৃতি দিয়ে গতকালকে যে এভাবে যুদ্ধ ছড়িয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্যই যুদ্ধ ধ্বংস হয়ে যাবে বা ছড়িয়ে পড়বে। এটা বাস্তবতা ভাই, এটা আসলে এটা মানতে হবে। এই কারণে যে কোনো মূল্যেই এদের সঙ্গেও এই কাজগুলো করা উচিত। এবং আমার মনে হয় যে এটা অনেক সময় হতে পারে যে ভাই নিজের রাগ হতে পারে, গোসা থাকতে পারে, একটু হতে পারে যে তোমরা করছো করো, তাহলে আমরা করবো না, এটা হতে পারে। তাদেরকেও এগিয়ে আসা উচিত, কারণ দিন শেষে মারা যাচ্ছে ইরানের সাধারণ মানুষ, দিন শেষে ইরানের সভ্যতা সংস্কৃতির ধ্বংস হচ্ছে, এটি বাস্তবতা ভাই। এটা এই জায়গাটায় আমি অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে দুদিন আগে আপনি দেখেছেন যে আমেরিকা বলেছে তারা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান প্রত্যাখ্যান করেছে। সম্ভবত বিশ্লেষকরা ধারণা করছেন ইরান যেহেতু যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে, এরই ফল হিসেবে মঙ্গলবার রাতে এই লারিজানিকে হত্যা করা হলো, তারপরে হচ্ছে তাদের যে গোয়েন্দা মন্ত্রী তাকে হত্যা করা হলো, বাসিস প্রধানকে হত্যা করা হলো। এখন আপনি জানেন ওমান সহ দু একটি দেশ তারা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা বেশ কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমেরিকা এবং ইরানের সঙ্গে কথা বলে একটা যুদ্ধবিরতিতে আসা যায় কিনা, বিশেষ করে ঈদের আগে। তো সেটা যেহেতু এখন হলো না, ইরানের যে লিবারাল রাজনীতিকদের কথা আপনি বললেন, তারাও যদি অ্যাক্টিভ থাকতেন তাহলে তাদের মাধ্যমেও হয়তো এই আলোচনাটা এগিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হতো। সেই ক্ষেত্রে
একটা ঈদ চলে আসতেছে আর মাত্র 2 দিন পরেই। ঈদের আগে তো যুদ্ধবিরতির কোনো লক্ষণ আমরা দেখছি না। এটির চাইতেও আমি বলব যে ইরানি জনগণের আজকে হচ্ছে 18 তারিখ। অর্থাৎ আর 3 দিন পরে 21শে মার্চ ইরানি জাতির ইতিহাসের সবচাইতে বড় উৎসব নওরোজ, নববর্ষ উৎসব, যেটি উপলক্ষে 13 দিন বন্ধ থাকে। অর্থাৎ ইরানের জনগণ এই সময়টা পুরো তেহরানে, আপনি যদি বড় বড় শহর যান, ফাঁকা হয়ে যায়, মানুষজন দেশে চলে যাচ্ছে, তারা গ্রামের বাড়িতে চলে যাচ্ছে, দাদা নানির সঙ্গে ঈদ করবে। আমরা এবারে এখনো পর্যন্ত এই ধরনের উৎসবের কোনো ছবি আমরা দেখি না। আমরা এত মোটামুটি ইরান থেকে আসার পরে আমি প্রতিবার এই সময়টা আমি আমার কাছে মনে হতো আমার আবার যাওয়া উচিত এই সময়টা। বিশেষ করে ইরানের এই উৎসব যদি আপনি না দেখেন, তাহলে আপনি আসলে আমরা মনে করবো যে বাংলাদেশের মানুষ আসলে বুঝতেই পারবে না, বা বুঝতেই পারবে না যে ইরান এই জায়গাতে তাদের ইতিহাস ঐতিহ্যকে কিভাবে ধারণ করেছে। এতটা আনন্দদায়ক উৎসব, এবং নওরোজের কথা বলছি। এবং এরপরে হচ্ছে যেহেতু মানে আমাদের ঈদুল ফিতর উৎসব, যেটি কয়েকদিন পরেই, কিন্তু তার চাইতে বড় উৎসব এটা। ইরানি জাতি একেবারে মানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা এটা পালন করে। কিন্তু এই জায়গাটা তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে এই জায়গায় কিছুটা হলেও ব্যর্থতার জায়গা আছে। কারণ হচ্ছে কাতারের মতো দেশ সবসময় মধ্যস্থতা করে, তারা এখন নাই, তারা অলরেডি যুদ্ধে জড়িয়ে গিয়েছে। ওমান যেহেতু বলেছে, তবে এখানে আমি জানি না তুরস্ক কি করে। তুরস্কর অবশ্যই একটা ভূমিকা থাকা উচিত এখানে, রাশিয়ার একটি ভূমিকা থাকা উচিত, অবশ্যই রাশিয়ার ভূমিকা থাকা উচিত। রাশিয়া কিন্তু লারিজানির মৃত্যুর পরে তারা নিন্দা জানিয়েছে। হ্যাঁ, এখন নিন্দা জানানো তো, আপনি তো সবগুলোতে নিন্দা জানাবেন। আপনি কত একটা শোক প্রস্তাব, আপনি ধরুন কয়দিন পর আপনি শোক প্রস্তাব জানাবেন, আপনাকে অবশ্যই এগিয়ে আসা উচিত যে আসলে যুদ্ধটা চাই না। কিন্তু রাশিয়ার একটা সমস্যা আছে, যেহেতু ইউক্রেনের সমস্যা আছে, এটা একটা বড় সমস্যা। সে নিজেও তো এই সমস্যার মধ্যে জর্জরিত। রাশিয়ার অসংখ্য মানুষ ইসরায়েলে কাজ করে। হ্যাঁ, ইসরায়েলে কাজ করে। এবং আমি যদি বলি এভাবে, হয়তো অনেকের কাছে ভালো লাগবে না কথাগুলো, কিন্তু কথা সত্য হচ্ছে যে কাজারি আমল যেটি বলি, সেই সময় কিন্তু রাশিয়ার সঙ্গে ইরানের দীর্ঘদিনের যুদ্ধ ছিল, এবং সর্বশেষ একটা তুর্কামান চাই চুক্তি হয়েছিল। তুর্কামান চাই, এই চুক্তির মাধ্যমে ইরানের 17টি অঞ্চল কিন্তু রাশিয়াকে দিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে আর্মেনিয়া, বর্তমান আজারবাইজান, এগুলো সব ইরানের অংশ ছিল। এগুলো কিন্তু সব রাশিয়ার দখলে চলে গেছে। এবং এটা আমি যদি সিরিয়ার কথা বলি, যেহেতু আলোচনা আসছে, সিরিয়াতে এই প্রায় 52 বছরের জন্য লাটাকিয়া বন্দর রাশিয়াকে লিজ দেওয়া হয়েছিল বিনামূল্যে। ঠিক আছে, সে যুদ্ধ করেছে রাশিয়া সেখানে যুদ্ধ করেছে এই জায়গাগুলোতে। তার মানে কি, সেও তো তার স্বার্থ দেখছে এখানে। এখন এটাকে আমরা বুঝতে হবে যে আসলে এই পরাশক্তিগুলো আসলে আমরা কোনো না কোনো ভাবে সবাই নিজেদের স্বার্থের মধ্যে আছে ভাই। এটা বাস্তবতা। ইরানের দীর্ঘদিনের বন্ধু চীন, চীনের সবচেয়ে বড় বাজার কিন্তু যুক্তরাষ্ট্র। জি। তো সবাই বলছে যে চীন কেন হস্তক্ষেপ করছে না, কিভাবে করবে? সরাসরি তো করতে গেলে অনেক বাধা তাকে ফেস করতে হচ্ছে। ঠিক, কিন্তু দেখুন আসলে সব কাজ তো আর ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সব কাজ তো প্রধানমন্ত্রী করবে না। তার তো পররাষ্ট্রমন্ত্রী আছে, তার আরেকটা গ্রুপ আছে, অবশ্যই ABCD গ্রুপ আছে, তারা আলোচনা করে, তাই না? এভাবে অবশ্যই চায়নারও এমন একটি গ্রুপ আছে, অবশ্যই তাদের যে রাষ্ট্র ক্ষমতা, তাদের একটা বিশ্লেষক আছে, তাদের একটা বিশেষজ্ঞ দল আছে যারা এই কাজগুলো করে, অবশ্যই করা উচিত। কিন্তু দিন শেষে আসলে সবাই এই ভোগবাদী পৃথিবীতে না, সবাই নিজেদের মতো চিন্তা করে ভাই। এটা আমরা যেভাবে বলি, এখন আমরা আসলে আমাদের মতো দেশ, আমরা আসলে যেহেতু আবেগী, আমরা আমাদের একটা বিশেষ আবেগ আছে, এই কারণে আমরা আমাদের মতো দেখছি আসলে। দিন শেষে কি এটাই প্রমাণ হলো যে ইরান আসলে একা? ইরান এখনো মনে হচ্ছে তো, এখন পর্যন্ত ইরান একাই লড়ছে। ইরানের যে ধ্বংস হয়েছে, ইরানের যত মানুষ মারা গেছে, যত শীর্ষ কর্মকর্তা মারা গেছে, খামেনি সহ ম্যাক্সিমাম শীর্ষ নেতাদের মেরে ফেলেছে। তারপরে পরমাণু বিজ্ঞানীদের মেরে ফেলেছে, জেনারেলদের মেরে ফেলেছে, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে তাদের যে ঐতিহাসিক জায়গা, গ্যাস ক্ষেত্রে হামলা করেছে আজকে। তারপরে তাদের যেখানে গবেষণা হয়, সেই গবেষণাগার, পরমাণু কেন্দ্র থেকে শুরু সব জায়গায়, সব ভালো ভালো জায়গা তারা ধ্বংস করেছে। এখন দেখা যাচ্ছে যে কাঠামোর মতো, একটা স্ট্রাকচারের মতো ইরানের অনেক শহরে দেখা যাচ্ছে যে, আমরা দেখেছি যে গাজায় যেরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইরানেও কিন্তু প্রচুর এরকম হামলা হয়েছে। এটা কিন্তু রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে, ফিজিক্যালি হয়তো ইরানকে এভাবে বোম মেরে ধ্বংস করা সম্ভব, আদর্শিকভাবে কি ইরানকে এভাবে ধ্বংস করা সম্ভব? না, এটি আমি যদি বলি যে আমরা তো 2500 বছরের ইতিহাস যদি দেখি, ইরান সবসময় কোনো না কোনো ভাবে বাইরের শক্তি দ্বারাই কিন্তু আক্রান্ত হয়েছে। এটি বাস্তবতা। কারণ 2.5 বছরের ইতিহাসে আমরা যখনই দেখেছি যে ইরান উঠে দাঁড়িয়েছে, ইরান একটা জায়গায় দাঁড়িয়েছে, আমরা কোনো দলের কথা বলছি না, কোনো রাজার কথা বলছি না, কিন্তু যখনই সে বিশ্বের বুকে দাঁড়ানোর চেষ্টা করেছে,
তাকে কোনো একটি পরাশক্তি বা কোনো একটি বাইরের শক্তি দ্বারা সে আক্রান্ত হয়েছে, এবং এটি 2.5 বছরের ইতিহাসে আমরা দেখি। কিন্তু দিন শেষে সাধারণ মানুষের, আসলে আমরা বলবো যে এটা রাষ্ট্র ক্ষমতার জয় নয়। আমি বারবার বলছি এটা রাষ্ট্র ক্ষমতার জয় নয়। যদি ইরানের সাধারণ মানুষ যদি আরো বেশি একত্রিত থাকতো, আমি বিশ্বাস করি যে এই যুদ্ধ আরো আগে বন্ধ হতো। আমার কাছে মনে হচ্ছে যে ইরানের সাধারণ মানুষের মধ্যেও, কারণ তাদের যে দেশপ্রেম দেখেছি আমি, এই যে নির্বাচন হয়েছে 2016 নির্বাচনে যখন রুহানি এবং রাইসি নির্বাচন করলেন পরস্পর, তারা বিভিন্ন দুই পক্ষে ভোট দিয়েছে, কিন্তু দিন শেষে যখনই ইরানের কোনো সমস্যা হয়েছে, আমি দেখেছি আমার হলের বন্ধুরা একসঙ্গে একেবারে একই পতাকার তলে দেশের জন্য তারা উৎসর্গ হয়ে যেতে চায়। এটা আমি দেখেছি, এবং তারা এই জাতিটা আমার কাছে অবাক হয়েছি যে আমি ভাই যেখানেই যে কোনো শোকে গিয়েছি, মানে শোক অনুষ্ঠানে, সেখানেই তারা অঝোর ধারায় কাঁদে। আমি হযরত আলীর যেই 19শে রমজান তাকে যে ছুরিকাঘাত করা হয় এবং 2 দিন পরে তিনি শহীদ হন, আমি এই সেই শোক দিবস যেগুলো রমজান হাজারি মাতম অঝোর ধারায় তারা কাঁদে, যেটি আমরা পারি না। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, আমি দেখেছি যে আমরা কিন্তু পুরুষরা সহজে কাঁদতে পারি না, কিন্তু সেখানকার পুরুষরা অঝোর ধারায়, এবং মনে হচ্ছে যে তার সবকিছু সে হারিয়ে ফেলেছে। তার মানে সে আবেগী, সে কিন্তু আবেগী, কিন্তু যখনই তার দেশপ্রেম হয়, ওই যে আবেগের জায়গাটা সে দেশপ্রেমে কাজে লাগায়, এবং এটা আমি অবাক হয়েছি। এ কারণে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় শক্তি ইরানের, এটা বড় শক্তি, এবং এই শক্তির কারণেই ইরান আবার উঠে দাঁড়াবে। এবং ইরানকে আমরা যদিও বলছি যে, কিন্তু দিন শেষে কি হবে, ধরুন যদি এই যুদ্ধ চলমান থাকে, হয়তোবা একসময় এটা যুদ্ধ বিরতি হতে পারে বা কিছুদিনের জন্য, কিন্তু আবার শুরু হতে পারে। অতএব এটা থামানো দরকার। এই যুদ্ধ যেকোনো মূল্যে থামানো দরকার। এখন আমরা চাইলেও আমরা বলছি যে ইসরায়েল ধ্বংস হয়ে যাক বা ইউএসএ ধ্বংস হয়ে যাক, কিন্তু দিন শেষে যখন আপনাকে এটাও চিন্তা করতে হবে যে তাদের যে অবস্থান, বিশেষ করে অর্থনৈতিক অবস্থান, তারা চাইলেও কিন্তু একটা সময় পরে উঠে দাঁড়াতে পারবে যদি তারা অন্য ভিন্ন ক্ষেত্রে ভিন্ন জায়গায়। কিন্তু আমাদের এই জায়গাগুলোর মানুষগুলোর কিন্তু যথেষ্ট কষ্ট, তারা স্ট্রাগল করে, তাদের নিজেদের পরিশ্রম করে উঠতে হবে। কিন্তু দেখেন আজকের ইরান, তার কিন্তু ইরানের মানুষের ক্ষোভটা আসলে কোথায়? ইরানে আপনি কি নেই ভাই? আপনি ইরানের তেল, গ্যাস তো এটা তো আমরা সাদা চোখে দেখি। ইরানের যদি আপনি ফলমূলের কথা বলেন, আঙ্গুর 25 থেকে 26 রকমের আঙ্গুর হয়। আপনি অবাক হয়ে যাবেন। পাহাড়ে, পাহাড়ে আঙ্গুর ফল। তারা অ্যাপেলের বিশাল স্তূপ দেখে দূর থেকে মনে হয় এটা পাহাড়। কিন্তু কাছে দেখার পর মনে হয় যে না, এটা তো আমাদের যে গাজীপুরে কাঁঠালের মতো যে এই জায়গাগুলো, যে তারা স্বর্ণের খনি, টেকাবে যেই স্বর্ণের খনি আমি দেখেছি 4 এবং 5 নাম্বার সম্ভবত রয়েছে বিশ্বের, তারা স্বর্ণের খনিতে, তারা ইউরেনিয়ামে, তারা বিটুমিন উৎপাদনে, তারা জাফরান উৎপাদনে, তারা পেস্তা বাদাম উৎপাদন, অর্থাৎ এই জায়গাগুলো যদি যুদ্ধ শেষ হয়ে যায় তারা কিন্তু উঠে দাঁড়াবে, কিন্তু সময় লাগবে। কিন্তু এই সময়টা তো এখন এটা দিন শেষে কিন্তু ইরানের সাধারণ মানুষের জন্য কষ্টকর হবে। আপনি যারা আমরা ক্ষমতায়, মানে যারা আমাদের বন্ধুরা ক্ষমতায় আছেন, তারা কিন্তু হয়তোবা যুদ্ধে হামলায় নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, যাই হচ্ছেন, এবং দিন শেষে একটা সময় পর যখন যুদ্ধের শেষে তারা বিজয়ী হবেন বা একটা জায়গায় যাবেন, তারা কিন্তু ঠিকই তাদের জায়গাগুলো আবার দখল করে নেবেন। বাস্তবতা ভাই, তারা নিজের সুবিধাগুলো তারা নিজেরা নিয়ে যাবেন, কিন্তু দিন শেষে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি, এটা বাস্তবতা। এটা কিন্তু এখনো দেখেছি প্রত্যেকটা মানুষ, এখন গ্রামাঞ্চলের মানুষও দেখেছি যথেষ্ট স্ট্রাগল করেন, কিন্তু তারা দেশের জন্য অটল, দেশকে তারা কাউকে দিতে চায় না। ধরেন ইরানে যেভাবে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাচ্ছে, আমরা তো দেখছি, টেলিভিশনে দেখছি, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি যে একদম মাটির সঙ্গে মিশিয়ে ফেলছে। ইরানের যে ঐতিহাসিক শহর ইস্পাহান থেকে শুরু করে তেহরান তো একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আপনি তো দীর্ঘদিন ইরানে ছিলেন, ইরানে পড়াশোনা করেছেন, ইরানের সঙ্গে আপনার দীর্ঘদিনের একটা সম্পর্ক। আপনি এর আগেও আমাদেরকে বলেছেন যে প্রতিনিয়ত কথা হয় ইরানের মানুষের সঙ্গে। এই যে ইরানের যে সভ্যতা, ইরানের সংস্কৃতির যে সমস্ত জায়গা আছে, সেগুলোকে বোমা মেরে যে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এতে করে দীর্ঘমেয়াদে এই দেশের সংস্কৃতির জন্য একটা বিরাট ধাক্কা কিনা? ইতিমধ্যে ইউনেস্কো একটি বিবৃতি দিয়েছে, বিশেষ করে ইস্পাহান নগরীর কথা যেহেতু বললেন, আমার মনে আছে আমি ইস্পাহান নগরী থেকে রাজধানী তেহরান থেকে প্রায় 600 কিলোমিটার, কিন্তু আমি প্রায় 15 বার আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এবং ইস্পাহান নগরী এটি হচ্ছে অর্ধ পৃথিবী নামে খ্যাত, অর্থাৎ আপনি যখন এটি হচ্ছে এখানে নাকশা জাহান নামে একটি ময়দান আছে, যেটি বিশাল ময়দান, এবং সেখানে
আপনি যখন যাবেন আপনার মনে হবে যে আপনি মানে পৃথিবীর হরেক রকম কালচার আপনি দেখতে পাবেন। আচ্ছা। মানে এবং এটা না শুধু ওদের একেবারে নিজস্ব কৃষ্টি কালচার এবং ৪ টি মিনার রয়েছে। আচ্ছা। প্রত্যেকটা মিনারের আলাদা উত্তর, পশ্চিম, দক্ষিণে আলাদা মিনিং আছে। এছাড়া সেখানে আরেকটা আছে চেহেল সেতুন যেটি ৪০ স্তম্ভ কিছুদিন আগে যেটি ধ্বংসপ্রাপ্ত এটি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেছেন। এটি হচ্ছে মূলত ২০ টি স্তম্ভ। কিন্তু এমনভাবে তৈরি করেছে ইরানের আর্কিটেকচারটা আর্কিটেকচারগণ তারা পানিতে যখন পড়ে তার একটা প্রতিচ্ছবি অর্থাৎ মনে হয় আচ্ছা, ৪০ টি স্তূপ। এটি অনেকাংশে ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে আমরা যেমন ইতালির পিসার হেলানো টাওয়ারের কথা জি, জি, বলি। হ্যাঁ। ইস্পাহানে এই ধরনের মিনার রয়েছে। আপনি সেখানে উঠার পরে এটা বাহ! দুলছে এটা এবং ইস্পাহান নানা কারণেই এবং এখানে বেশ কয়েকটি নদীর উপরে বেশ কয়েকটি পুল আছে। পুলে খাজু, পুলে সিওসে পুল অর্থাৎ ৩০ টি ৩৩ টি স্তম্ভ বিশিষ্ট। সেখানে একটি নদী আছে। ওকে। হ্যাঁ, এবং এই কারণে এই জায়গাটা এবং বেশ কয়েকটি বাগান আছে এবং আপনি হ্যাঁ। যদি বাগান দিয়ে হাঁটবেন আপনার কাছে মনে হবে বেহেশতের মধ্যে হাঁটছেন আপনি। আচ্ছা। এবং ইস্পাহানের এই জায়গাগুলোতে ইস্পাহানের হচ্ছে আ আ বলা হয় যে ওই রানী এলিজাবেথ গিয়েছিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা যারাই ভ্রমণ করেছেন তারা কোনো না কোনোভাবে তাদের গ্রন্থে ইস্পাহানের কথা উল্লেখ করেছেন। বাহ! ইস্পাহানের সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন এবং তখন থেকেই এই জায়গাটা নিয়ে একটি প্রবাদ ইস্পাহান নেসফে জাহান অর্থাৎ ইস্পাহান অর্ধ পৃথিবী। অর্থাৎ বাহ! ইস্পাহানে যখন আপনি যাবেন তখন মনে হবে আপনি অর্ধ পৃথিবী দেখছেন। এটাকে এটাকে যদি আপনি ফার্সিতে বলেন তাহলে হ্যাঁ, কিভাবে বলবেন? ইস্পাহান নেসফে জাহান। আচ্ছা। নেস মানে অর্ধেক, জাহান তো আমরা যেটা ব্যবহার করি আচ্ছা, পৃথিবী। পৃথিবী। পৃথিবী, আচ্ছা। অর্ধ পৃথিবী। আ এবং ইস্পাহানের হচ্ছে আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে কবি সাহিত্যিকদের যে কথা যদি বলি। আর ইস্পাহান হচ্ছে সাফাবি আমলে এটি জি, রাজধানী জি, জি। ছিল এবং সেখানে অসংখ্য ইহুদি রয়েছে। আচ্ছা, ইহুদি বিভিন্ন ধর্মের জরথুস্ত্রা রয়েছে একসঙ্গে বসবাস করেন। আচ্ছা। এটা দেখেছি এবং কথিতও আছে যে যে দাজ্জালের যে আবির্ভাব হবে হ্যাঁ, যেহেতু হ্যাঁ, হ্যাঁ। এটি যে ওখানে ময়দানে নূর একটা আচ্ছা, এলাকা আছে। এই এলাকায় একটা গলি থেকে দাজ্জালের আবির্ভাব হবে। আচ্ছা। মানে এখান থেকে বের হবে। তাহলে হুম। মানে এটা আমাদের অনেকেই আমাদের অনেক ইসলামী যারা স্কলার। ধর্মবিষারদ স্কলার তারা এটি এভাবে ব্যাখ্যা করে থাকেন এবং আমি মোটামুটি সবগুলো জায়গা দেখার আমার সৌভাগ্য হয়েছিল এবং আমার ইস্পাহানে আরেকটি বিশ্বাস হচ্ছে ইস্পাহানের বিখ্যাত বিরিয়ানি রয়েছে। ইস্পাহানি বিরিয়ানি। অর্থাৎ বাংলাদেশের বিরিয়ানির মতো না। হ্যাঁ। ওদের খাবারের ঐতিহ্য রয়েছে এবং এ কারণে ইস্পাহানটা কার্পেটের জন্য বিখ্যাত। ইস্পাহানে যথেষ্ট মানে বলব যে কার্পেটের জন্য অসাধারণ মানে কার্পেট সব বিশ্বব্যাপী সমাদৃত। সেখানে আমরা শুটিং করেছি আমাদের সিনেমার। আমরা জয়াপা সহ আমাদের মনে আছে যে ফেরেশতে সিনেমার একটি শুটিং নাকশে জাহানে আমরা করেছি। আচ্ছা, আচ্ছা। যেটি আমরা আমাদের সিনেমায় দেখিয়েছি ফেরেশতে সিনেমার মধ্যে। তো ইস্পাহান যতবার গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি ভিন্ন এক পৃথিবীতে। অর্থাৎ এখানে আপনি যখন পোলে খাজু বিশেষ করে নদীর তীরে বসে থাকবেন এই যে এই তীরগুলোর পাশে বসে থাকবেন মনে হবে সারাদিন আপনি বসে থাকেন। এ কারণে এই জায়গাগুলোতে যদি কোনো না কোনোভাবে আক্রান্ত হয় অবশ্যই আমরা যারা আ প্রকৃতিপ্রেমী, আমরা যারা সৌন্দর্যপ্রেমী, আমরা যারা ইতিহাস ঐতিহ্যের পূজারী, আমাদের জন্য অবশ্যই এটি মনে হবে যে বড় ধরনের পৃথিবীর জন্যই পৃথিবীর মানুষ অবশ্যই একটি ক্ষতি জায়গা অবশ্যই। এবং এছাড়া আমি যদি বলি যে সিরাজের কথা বলতে পারি। সিরাজে বিখ্যাত ২ জন কবি শেখ সাদী এবং হাফিজ শিরাজি বসে আছেন এবং শুয়ে আছেন। শেখ সাদী বিখ্যাত কবিতা জাতিসংঘের সদর দরজায় একেবারে টাঙানো রয়েছে। বলছে বানি আদম আযায়ে ইকদিগারান্দ কেদার আফারিনাশ যাইয়েক গওহারান। বলছে বনি আদম হচ্ছে একে অপরের সন্তান। আচ্ছা। অতএব এটা পুরোটা অর্থ হচ্ছে যে বনি আদম যদি কোথাও আক্রান্ত হয় পৃথিবীর আমি তার ধর্ম দেখি না, তার বর্ণ দেখি না। সে আক্রান্ত হলে যদি আমি না কাঁদি তাহলে আমাকে মানুষ বলা যাবে না। তাহলে শেখ সাদীর অসাধারণ কবিতা। এই ধরনের কবিরা যেহেতু এখানে এসেছেন, এখানে এই দেশে জন্মেছেন। আমাদের রবীন্দ্রনাথ এই পারস্যে গিয়েছেন। একেবারে হাফিজের মাজারে, হাফিজ শিরাজির মাজারে এবং হাফিজ দ্বারা ভীষণভাবে তিনি উদ্দীপ্ত ছিলেন। প্রবলভাবে তার বাবা তো হাফিজ শিরাজি দিওয়ান মুখস্থ ছিল তার। তাহলে এই জায়গাগুলো যদি এমনকি কাজী নজরুল ইসলামের তারপর কাজী নজরুলের যে লেখা গান কবিতা ইরান থেকে এবং কাজী নজরুলের আজকে যে মাজারটা যে আমরা মসজিদের পাশে এটিও কিন্তু হাফিজের কবিতা দ্বারাই কিন্তু উদ্দীপ্ত ছিলেন, অনুপ্রাণিত। এভাবে যদি আমরা বলি ধরুন আমাদের কাছে ২৬ টি এলাকা হচ্ছে ইউনেস্কো একেবারে ২৬ টি ঐতিহাসিক স্থাপনা। আমি ভাই মোটামুটি সবগুলো আমার সৌভাগ্য হয়েছিল আমি গিয়েছি। কারণ আমি আমার ছেলে-মেয়েদের পড়াই। আমি চেয়েছি যে ওদের ছোট, ছোট ভিডিও করেছি। ওদেরকে আমি দেখাবো ওরা যেন উদ্দীপ্ত হয় আসলে পারস্য সভ্যতা সম্পর্কে, পারস্যের কালচার সম্পর্কে, মানুষদের রুচি এবং এদের আচার-আচরণ। আসলে আপনি যখন একজন পার্সিয়ান ইরানি নাগরিকের সঙ্গে মিশবেন ভাই, মনে হবে যে মানে এর চাইতেও ভদ্র নম্র মানুষ হয়। এত অতিথিপরায়ণ। আপনাকে মানে তাদের যে কথার যে স্টাইল, কথা বলা আপনি অবাক হয়ে যাবেন যে এরা এত সুন্দর কথা বলে এবং একজন ট্যাক্সি ড্রাইভার
তাকেও দেখবেন সে কবিতা পড়ছে। একজন আমি আমার মনে আছে আমি যেই ডরমিটরি ছিলাম বিশ্ববিদ্যালয়ে, আমার একজন দারোয়ান আমাকে কবিতা শিখাতো। আমি যেতাম। দারোয়ান মানে এত কবিতা তার মুখস্থ। সে তাহলে এরা ছোটবেলা থেকেই এরা কার কবিতা মুখস্থ করেছে? হাফিজের কবিতা। হাফিজের কবিতা দ্বারা ভীষণভাবে উদ্দীপ্ত। জালালউদ্দিন রুমির কবিতা, শেখ সাদির কবিতা। এরা অনর্গল আবৃত্তি করে। রাওরা এবং মুখস্থ এদের। তো এই জায়গাগুলোতে এবং এটা হচ্ছে আমাদের দেশে এই জায়গা নাই। শিক্ষা একদম ছোটবেলা থেকে ধরে ধরে এদেরকে শিক্ষা দেওয়া হয়। তার মানে আমরা যদি একটু সামারি টানতে চাই এভাবে, ধরেন ইরানের সঙ্গে ইসরায়েল আর আমেরিকার শত্রুতা আছে। ইরানের রাজনৈতিক নেতা, শীর্ষ নেতা, সামরিক নেতা বা সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তারা হয়তো রাজনৈতিক কারণে হত্যা করছে, ধ্বংস করছে, নেতৃত্ব শূন্য করার জন্য, রেজিম চেঞ্জের জন্য। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ইরানের যে সমস্ত এলাকায়, যে সমস্ত সংস্কৃতির ক্ষেত্র, ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্র, তারপরে আমরা যদি বলি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেগুলো যেভাবে ধ্বংস করছে, কালচার ধ্বংস করছে। আমরা দেখেছি প্রথমে স্কুল তারা ধ্বংস করলো, স্কুলে 175 জন শিশুর মতো তাকে মেরে ফেলো। এদের সঙ্গে তো কোনো শত্রুতা নাই। তার মানে রাজনৈতিক সিদ্ধান্ত তো আছেই যে ইরানের শীর্ষ নেতৃত্বকে তারা ধ্বংস করবে, পাশাপাশি কালচারালি যদি বলি, আমরা হিস্টোরিক্যালি যদি বলি, ইতিহাস, সংস্কৃতি, সবকিছু কিন্তু সভ্যতা ধ্বংস করার একটা আমরা প্রচেষ্টা ইসরায়েল এবং আমেরিকার এই হামলার মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন আমি যদি বলি এভাবে, আসলে এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে আমি যে কথাগুলো বললাম, এখানে আপনি চাইলেও কিন্তু আপনি একজন, আমরা চিত্র পরিচালকের কথা বলিনি, চলচ্চিত্র পরিচালক, আপনি মহসিন মখমলবাফকে হত্যা করতে পারবেন না, তার আদর্শকে। আপনি আব্বাস কিয়ারোস্তামিকে আপনি চাইলেও, যাকে বলা হয় সিনেমার কপি, আপনি চাইলেও তাকে হত্যা করতে পারবেন না। তার আদর্শ, তার যে ধ্যান ধারণা, এগুলো হচ্ছে তারা দীর্ঘদিনে যেহেতু একটি প্ল্যান রয়েছে, আমি বলবো যে এটা ইসরায়েলের অতি উৎসাহী কর্মকাণ্ড। এটি আমি বলবো যে এই ধরনের কাজগুলো করার মাধ্যমে। আরেকটি হচ্ছে এই যে বন্ধের মধ্যে ইরানের কিন্তু আমরা দেখেছি বিদেশি টুরিস্ট কম। আমরা জিজ্ঞেস করেছি কেন, বলছে যে ওদের যে লোকাল টুরিস্ট, লোকাল যে পর্যটক, তাদেরকেই তারা রীতিমতো জায়গা দিতে হিমশিম খেতে হয়। এখন নওরোজকে কেন্দ্র করে তারা মোটামুটি, আপনি সিরাজনগরতে মিনিমাম 5 লাখ লোক বাইরে থেকে যাবে, মাশহাদে প্রায় 10 লাখ লোক, এরকম ইস্পাহানে যাবে 5 লাখ। তারা রাস্তাঘাটে ঘুমায়, এখন তো যাবে না, কিন্তু এই সময়টা তাহলে কি এটিও তাদের বিনোদনের বড় কেন্দ্র। তাহলে এই কেন্দ্রগুলো যদি ধ্বংস হয়ে যায়, এটি স্বভাবতই কিন্তু সবার মধ্যে, আজকে বামিয়ানের কথা আমরা কেউ বলি না, বামিয়ান যেতে ধ্বংস আফগানিস্তানে আমরা বলি না, বা আমরা আমাদের যে বাগদাদের যে বিখ্যাত লাইব্রেরি নিজামে, সেই তার কথা বলি না, অর্থাৎ এগুলো ধ্বংস হয়ে গেছে, আমরা শুধু দেখতে যাই। আমরা নেইনাভা অঞ্চলের কথা বলি না, আমির যেহেতু সাসানি আমলের, কিন্তু এগুলো যদি ধ্বংস হয়ে যায়, এক সময় কি আমাদের শুধু আফসোস থাকবে, এবং আফসোস থাকবে, কিন্তু আমরা ধীরে ধীরে এখান থেকে সরে আসবো। এটা বাস্তবতা। এটা হচ্ছে যখন শিক্ষা সাহিত্য নিয়ে কাজ করা লোকগুলো ধীরে ধীরে এখান থেকে, যে এখানে এখন কিছু নেই, কিন্তু এখন আমরা চাই, আপনারা মনে চাচ্ছে আপনি একবার যাবেন, অথবা অনেক পাঠকেরই হয়তো মনে হতে পারে যে তার ইচ্ছা করছে, ইচ্ছা জাগছে যে তারা যাবে। তো আমরা চাইবো যে ইরান জেগে উঠুক, ইরান অবশ্যই তার সভ্যতা, কৃষ্টি, কালচারকে ধারণ করুক, এবং যত বেশি ধারণ করবে, ইরানের জায়গায় কিন্তু এটা ভাই, আমরা যদি যতই বলি, আর ইরানের জায়গায় কিন্তু কখনোই কোনো শাসক তাকে কিন্তু দমিয়ে রাখেনি। ইরানের জায়গা, মূল জায়গা কিন্তু সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সিনেমা। এই জায়গার বাইরে যদি ইরান যাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এটি, আমরা বলবো যে এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা যারা পৃথিবীর ইতিহাসে সভ্যতা নিয়ে যারা কাজ করে, সাহিত্য নিয়ে কাজ করে, ইতিহাস নিয়ে, তাদের জন্য এটা দুঃখের জায়গা হবে। আমার মনে হয় বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের ভাবা উচিত, এই কাজ করা উচিত। ডক্টর মমিত আল রশিদ, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার বিশ্লেষণ করার জন্য। আপনার এই বিশ্লেষণের মাধ্যমে যারা ইরান সম্পর্কে জানে না, যারা ইরানের সভ্যতা জানে না, যারা ইরানের সাহিত্য জানে না, ইরানের সিনেমা সম্পর্কে জানে না, তারা নিশ্চয়ই জানতে পারবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আবার আলোচনার সুযোগ হবে। আমরা আশা করব জাতিসংঘ থেকে শুরু করে যারা বিশ্ব নেতারা আছেন, তারা নিশ্চয়ই ইরানে হামলার বন্ধ করে যুদ্ধবিরতির জন্য নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবেন। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইরানের যে নেতৃত্ব, বর্তমান যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের ভবিষ্যৎ কি, এ নিয়ে আমরা আলাপ করছিলাম। আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ডক্টর মমিত আল রশিদ। অনুষ্ঠানটি যারা দেখতে পাননি, তারা দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং .com-এ। আজ যারা সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।